নমস্কার। ইকমার্ট প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ইউটিউব চ্যানেল সমবায় কথায় আমরা বেশ কিছুদিন কোনো এপিসোডে আসতে পারিনি। অনেকদিন পর আবার আপনাদের সামনে এসেছি। মার্চ মাস শেষ হতে চলেছে, আর কয়েকদিন পরেই নতুন বছর শুরু হবে, 2026-27 সাল। এখন সবাই সমবায় সমিতির কর্মীরা, বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন, সকলেই মাস মাসে ব্যস্ততায় আছেন। আর যারা ব্যাংকের সুপারভাইজার, তারাও তো ব্যস্ত বিভিন্ন জায়গায় কালেকশন। কিন্তু সরকারি আধিকারিকরা এই সময় তো সবাই এসআইআর কাজে ব্যস্ত। ব্লকের সিআই সাহেবরা একদমই সময় পাচ্ছেন না তারা। এছাড়া সামনে ইলেকশন, সব মিলিয়ে তাদের ব্যস্ততা, তাদেরকে সমবায়ে পাওয়া এবার খুব মুশকিল। তবু আর কদিন পরই বছর শেষ হবে। নতুন বছরের শুরুতে আবার নতুন করে ভাবনা চিন্তা পরিকল্পনা শুরু হবে। তো নতুন বছরের শুরুতে আমাদের সমবায়ের যারা ম্যানেজার বাবু আছেন, ব্যাংকের ফিল্ড অফিসার, সিআই সাহেবরাও যখন সময় পাবেন, তো নতুন করে তারাও একটু ভাবনা চিন্তা আবার কাজ শুরু করবেন। তাদের জন্য কিছু পরামর্শ হিসাবে কয়েকটা বিষয় আপনাদের সামনে আজকে উপস্থিত করতে চাইছি। সালতামামি কথাটা যেমন ব্যবহার হয়, এটাও তাই। একটা বছরের শেষে আমরা হিসেব করতে বসি যে গত বছরটা কেমন গেল, কেমন হলো। তো একটা সমবায় সমিতিকেও তো হিসাব করতে হয় যে গত বছরে আমাদের কিরকম ব্যবসা কিরকম হলো, সমিতির কাজকর্ম কেমন হলো, ভালো মন্দ আগামীতে কেমন ভাবে চলবো, এইসবগুলি রিকভারি কেমন হলো। তো কয়েকটা সুনির্দিষ্ট আমাদের পরামর্শ আছে। মুখ্যত কৃষি সমবায়গুলির প্রতি আমাদের এই বক্তব্যটি শুরু করি। কৃষি সমবায় সমিতি সহ সব সমিতিরই একটা সালতান্বিত হয় যে গত বছরের কাজকর্ম আমাদের কেমন হলো। তো কৃষি সমবায় সমিতির প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে জিজ্ঞাসা করি আমরা রিকভারি কত পার্সেন্ট হলো। ম্যানেজার বাবু একটা হিসাব বলে দেন যে এই সমিতি, আমাদের সমিতির এবার রিকভারি এত পার্সেন্ট হয়েছে। গতবার চেয়ে একটু ভালো হলে খুব ভালোভাবে বলেন, একটু খারাপ হলে তা নিয়ে একটু আমতা করে বলেন যে খারাপ হয়েছে। এই রিকভারি পার্সেন্টেজ হিসাব করা হয় গড়পড়তা টোটালের উপরে। আলাদা আলাদা করে রিকভারি পার্সেন্ট হিসাবগুলো দেখা যাবে যে কোনো জায়গায় বেশি, কোনো ক্ষেত্রে কম। তো আমরা প্রথমে কেসিসির কথা বলি। ম্যানেজার বাবুদের অনুরোধ, প্রথমে কেসিসি আপনি আপনার মোট কেসিসি কত, সেই সংখ্যাটা, এই তালিকাটা থাকা দরকার সুপারভাইজার, সিআই সবার কাছে, আপনার বোর্ডের কাছেও থাকা দরকার। মোট কেসিসি কত? আপনারা বেশিরভাগ টাকার অঙ্কে হিসাব দেন যে আমার এরকম 1,22,00,000 ছিল, তার মধ্যে 1,08,00,000 আদায় হয়েছে, এরকম। আমরা বলবো যে এই হিসাবটাও দরকার, খুব জরুরি। মোট কেসিসি সংখ্যা কত? মোট কেসিসি সংখ্যা ধরে নিলে আপনার 322, একটা আনুমানিক সংখ্যা। এই মোট কেসিসি সংখ্যা মধ্যে আপনার 31শে মার্চের পর 1 এপ্রিলে খেলাপি কত হলো, কাদের কারেন্ট হলো, কত সংখ্যায় খেলাপির সংখ্যা কত, এটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়। খেলাপির সংখ্যা আমি ধরে নিলাম এই 322-এর মধ্যে আপনার 52টি খেলাপি মাত্র। এই 52টি যদি খেলাপি হয়, এই 52টি খেলাপির কম হতে পারে, বেশি হতে পারে। যদি 52টা খেলাপি হয়, তার কিন্তু তালিকা অনেক সময় আপনার হাতের কাছে থাকে না। আমাদের অনুরোধ যে আপনি প্রথমেই এই 52টি খেলাপি গ্রাম ওয়ারি তালিকা তৈরি করে ফেলুন। যে আপনার যে 4-5টা গ্রাম নিয়ে সমিতি, এই কোন গ্রামের কে, এই গ্রামের 10 জন, ওই গ্রামের 7 জন, এই গ্রামের 8 জন, ভিলেজ ওয়ারি লিস্টটা তৈরি করুন খেলাপি। এই খেলা এবারে তার নামের পাশে লোনের পরিমাণ যা লিখবেন, কবে লোন নিয়েছিল, কতদিন ধরে খেলাপি,
1 বছরের বেশি এমনও হতে পারে যে প্রতি বছরই এই কেসিসি ঋণ গ্রহীতা ভালোই শোধ করেন, এই বছর কোনো কারণে শোধ করতে পারেননি, মাত্র 1 বছর, মানে টাটকা খেলাপি, এগুলো আদায় হয়ে যেতেই পারে কয়েক মাসের মধ্যে। 1 বছরের বেশি খেলাপিও কি আছে? 3 বছরের বেশি খেলাপিও কি আছে? তাহলে আপনি একটা কাজ করুন যে মোট খেলাপের মধ্যে 3 বছরের বেশি কত, 5 বছরের বেশি কত, এই দুটো ভাগে ভাগ। 5 বছরের বেশি মানে নিশ্চয়ই আপনি অনেকবার তাগাদা দিয়েছেন, অনেক কিছু করেছেন, তো 5 বছরের বেশি ধরে নিলেও আপনাদেরকে 5 বছরের বেশি আপনার মাত্র 10টা। এই 10টাকে নিয়ে কি করবে, এই প্ল্যানটাও প্রথমে আমাদের থাকা উচিত। মানে ম্যানেজার বাবুর কাছে যদি প্ল্যানটা থাকে, তারপরে বোর্ডে আলোচনা হবে, ব্যাংকের বিল্ড অফিসার এবং সিআই সাহেব যদি আসেন তাদের মান্থলি মিটিংও বলা যাবে। এই 10টা নিয়ে প্রথম ভাবনা, যে এই 10টাকে নিয়ে কি করা। প্রথম ধাপ যেটা করে থাকেন আপনারা, বা অনেক সময় হয় না, যে পরিচালক মন্ডলীর সদস্য, এখন অনেক জায়গায় নতুন বোর্ড তৈরি হয়েছে, বোর্ডের ডিরেক্টরদের এটাও দায়িত্বের মধ্যে পড়ে, তার এলাকা বোর্ডের কর্মী যদি সেই এলাকায় এসএসজি থাকে, তাদের একটা টিম করে নিয়ে সেই এলাকায় এই 10 জনের কাছে ভিজিট করা। হ্যাঁ, আপনি বলবেন আমি কতবার গেছি, সাইকেলে গেছি, মোটরসাইকেলে গেছি, দেখা হয়েছে, বলেছি, ওরা দিতে চায় না, ইত্যাদি ইত্যাদি। আরো বার করুন, একটা নোটিশ দিন, যদি সেরকম মনে হয় একটা চিঠি দিন ফরমালি ম্যানেজার বাবু নিজে, সেক্রেটারি, যে আপনি এতদিন ধরে আপনি টাকা দিচ্ছেন না, আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি লোনটা শোধ করুন, নাহলে আইনগত দিতে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। রাস্তাটা খোলা থাকে। তারপরও বলবো যে একটা টিম যান, ডিরেক্টর সাহেবরা আপনারা একবার যান, গিয়ে দেখা করুন তিনি কি বলতে চাইছেন। অনেক সময় ঠিকঠাক বোঝানোর অভাবও মানে লোন আদায় হয় না, বা আপনারা হয়তো আরেকটু ভালো করে বুঝিয়ে বলতে পারেন যে এই ঋণটা শোধ করলে তুমি আবার তো ঋণ পেতে পারো, তুমি কেন ঋণী হয়ে থাকবে, যেভাবেই হোক। ঋণী সদস্যকে বোঝানো, অনেকভাবে বোঝানো যায়, বোঝানোর পরও বলা যায় না, হয়তো এই 10টা থেকে 3-4টে কমে যেতে পারে। যে 4-5টা থাকবে তার জন্য কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে, বোর্ডে ভাবতে হবে। বোর্ডের ডিরেক্টররা বা ম্যানেজার ভাবতেই পারেন যে দেখা যাক আর কিছুদিন, বা আর দেখার কোনো উপায় নেই, যেরকম ভাবে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আপনার আইনে যেসব লিগ্যাল মেজারের ব্যবস্থা আছে, সেই মেজারের ব্যবস্থাগুলো আপনারা ভাবতে শুরু করুন। আপনার সে মানে বিভিন্ন ধারা আছে, ল্যান্ড সেলের যে ধারা আছে সেই ধারা আছে, যে কোনো ধারা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করুন। সেই বিষয়ে আমরা যাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে আপনার কেসিসি বিষয়। 3 বছরের যেগুলো বেশি, আশা করা যায় যে তাদেরকে কথা বললে বা বুঝিয়ে বললে হয়তো আদায় করা যেতে পারে, সেখান থেকে এরকম বেরোতে পারে। তাদের জন্য এরকম প্রসেস জারি থাকা, এবং প্রতিটি ভিলেজে এই যে 52 জনের উপর নজরদারি রাখা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদেরকে বলবো, সুপারভাইজার এবং সিআই সাহেবকে, যে মান্থলি মিটিং এপ্রিল মাসে তো হলো, সেখানে রিপোর্টটা পেলেন। মে মাস, জুন মাসে যে রিপোর্টগুলো মান্থলি মিটিং হবে, আপনার তো ডায়েরিতে লেখা আছে, আপনি উল্লেখ করুন যে এই 52টা থেকে কটা কমেছে বা কি ব্যবস্থা নিয়েছেন। ম্যানেজার বাবু বলবেন যে হ্যাঁ কিছু না কিছু তো ব্যবস্থা নিয়েছেন, যদি না নেওয়া হয় তাহলে কেন নেওয়া হয়নি, এই রিভিউটা সিআই সাহেব এবং সুপারভাইজার করার দরকার। বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান সাহেব তিনিও কারো করার দরকার। এটা তো কেসিসি লোন গেল। কেসিসি লোনের বাইরে আপনার আরো অনেক রকম লোন থাকে। আপনার এসএসজি লোন আছে, নন ফার্ম লোন আছে, সার্ভিস সিকিউরিটি লোন আছে। প্রথমে আমি নন ফার্ম লোনটা নিয়ে বলি। প্রতিটি সবাই সমিতিতেই কিছু না কিছু নন ফার্ম লোন থাকে, আপনারা দিয়ে থাকেন, হয়তো ডিপোজিট থেকে বা অন্যরকম ভাবে আপনাদের ফান্ড থেকে গাড়ি কেনার জন্য, দোকান করার জন্য, ব্যবসা করার জন্য নন ফার্ম লোন দিয়ে থাকেন, এবং এই লোনই বেশিরভাগ অনাদায়ী হয়ে থাকে। তথ্য নিয়ে দেখা যাবে যে কেসিসির আদায় আপনার হয়তো 80%, 89%, 90%, কিন্তু নন ফার্ম লোনের আদায় হয়তো 50% নয়। এইটাই আপনার লোনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, এনপিএ হয়ে দাঁড়িয়েছে। নন ফার্ম লোনের ক্ষেত্রে কোনো না কোনো উপায় আপনাদেরকে বার করতে হবে, যে কোন উপায় আমরা এগোবো। তারপর হলে আইনি পথে যেতে হবে বোর্ড অফ ডিরেক্টরদের সাথে। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।
সার্ভিস সিকিউরিটি লোন কিছু কিছু সবাই সমিতি দিয়ে থাকেন, যারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি বা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও যে সার্ভিস সিকিউরিটি লোন দিয়ে থাকেন। এখানে বলবো যে সার্ভিস সিকিউরিটি লোন কি আদৌ আপনার ডিফল্ট আছে? সার্ভিস সিকিউরিটি লোনের কিন্তু ডিফল্ট হওয়ার কথা নয়। সার্ভিস সিকিউরিটি প্রতি মাসে তারা বেতন পায়, হয় তাদের বেতন থেকে অনেকে দেয়, অনেকে নিজে এসে জমা দেয়। এখানে কজন সার্ভিস সিকিউরিটি ডিফল্টার আছে? আপনি দেখুন, স্কুলের শিক্ষক হতে পারেন, পঞ্চায়েতের কর্মী হতে পারেন, অন্য কোন সার্ভিস হোল্ডার হতে পারেন। আপনারা অনেকে বলেন যে আমরা ডিডিও কে কতবার চিঠি দিলাম, কোনো কিছুই হলো না, বা তাকে কত নোটিশ দিয়েছি, কিছুই হচ্ছে না। সার্ভিস সিকিউরিটি লোনের ব্যাপারে আমি দীর্ঘায়িত করব না। আপনার আমাদের আইনে সেকশন 59 সেটা দেখবেন আরেকবার, খুব সহজ ভাষায় উল্লেখ করা আছে যে যদি কোনো সার্ভিস হোল্ডার লোন নিয়ে থাকে কোনো কোঅপারেটিভ সোসাইটি থেকে, সেটা যদি আপনি প্রমাণ করেন, মানে আগাম অনুমতি নিয়ে দিয়েছেন কিনা এটা কোনো প্রশ্ন নয়। অনেক সময় বিডিও সাহেবরা বা হেডমাস্টার বলতে পারেন লোন দেওয়ার সময় আমার কথা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তো জিজ্ঞাসা করা উচিত লোন দেওয়ার সময়, আমি লোন দেওয়ার কথা বলছি না। কিন্তু যদি ঘটে থাকে পারমিশন বা অগ্রিম অনুমতি না নিয়েও যদি লোন দিয়ে থাকেন, তাতেও কোনো বাধা নেই। সেকশন 59 আপনি ওখানে বলাই আছে যে ডিডিও কে আপনি চিঠি করবেন, ম্যানেজারও করবেন, সিআই সাহেবকে দিয়ে চিঠি করাবেন, যদি পারেন তো একবার এয়ার সাহেবকেও গিয়ে বলুন যে স্যার আপনি একটা চিঠি করে দেন ডিডিও কে, ওই আইনের ধারা উল্লেখ করে। কারণ ডিডিও যদি ওই লোনটা তার বেতন থেকে কেটে না জমা করেন, তাহলে আইন বলছে যে সেই ডিডিওর বেতন থেকেও কেটে নেওয়া যাবে, এতটাই করা হবে। তার গ্র্যাচুইটি অনেক কিছুই, তার মানে রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেওয়া যায়। যাই সার্ভিস সিকিউরিটি লোন নিয়ে আপনারা সেকশন 59 যথেষ্ট, সেটাকে সঠিকভাবে প্রয়োগ করলে সার্ভিস সিকিউরিটি লোন অনাদায় হবার কথা নয়। এবার আসে এসএসজি লোনের কথা বলি। এসএসজি শুধু লোনটা নয়, এসএসজি নিয়ে বছরের শেষে আপনাদের কাছে পরামর্শ যে একদম স্পেসিফিক কয়েকটা বিষয় ম্যানেজার বাবু আপনি রেকর্ড করুন। আপনার মোট এসএসজির সংখ্যা কত, কোন তারিখে এসএসজির সংখ্যা কত। আপনি এক কাজ করুন, গত বছর 1 এপ্রিলে কত ছিল এবং আজকে এবছর 1 এপ্রিলের সংখ্যাটা কত, এই সংখ্যাটা খাতায় কলমে আপনার যে সংখ্যাটা চলছে সেটা যদি ভেঙে গিয়ে না থাকে, এই যে সংখ্যাটা আপনি দেখাচ্ছেন আমার এতগুলো এসএসজি, তার মধ্যে সঞ্চয় রেগুলার কত, মানে আমরা তো জিজ্ঞাসা করি যে ম্যানেজারবাবু আপনার ঠিকঠাক কতগুলো চলছে এসএসজি, ঠিকঠাক চলা মানে তারা প্রতি মাসে ডিপোজিটটাকে দিচ্ছে, প্রতি মাসে তাদের সঞ্চয়টাকে দিচ্ছে। আপনার ধরে নিলাম 160টি এসএসজি, 1 এপ্রিল 2026 আপনি প্রথম হিসাবটা করুন। আপনার যে স্টাফটা দেখাশোনা করে যে 31 মার্চ পর্যন্ত, মানে মার্চ মাসে ডিপোজিট দিয়েছে 160-এর মধ্যে কত। প্রতি মাসে দুটো একটা গন্ডগোল হয়, নির্ঘাত এবারও দেখা যাবে হয়তো 120টি গ্রুপ আপনার সঠিক মার্চ মাসে ডিপোজিট দিয়েছে, লোনটা পরে বলছি। তাহলে 40টা গ্রুপ আপনার মাসিক সঞ্চয়ে টাকা জমা দেয়নি। এই 40টা গ্রুপের আপনার স্টাফকে বলুন, বা আপনি একটা কম্পিউটারে বা খাতায় দেখে নিন যে এই 40টা গ্রুপ কি গত মার্চ মাসে দেয়নি, না ফেব্রুয়ারি জানুয়ারি কতদিন ধরে দিচ্ছেন। এখানেও ওই কেসের মধ্যে আপনি কয়েকটা ভাগ করে নিন যে শুধু মার্চ মাসে দেয়নি, মানে 1 মাসের বেশি দেয়নি, 3 মাসের বেশি দেয়নি, 6 মাসের বেশি দেয়নি। 6 মাসের বেশি যে গ্রুপ যতগুলো আপনার এই যে 40টার মধ্যে 6 মাসের বেশি কটা হতে পারে, ধরে নিলাম 15। এই 15টা গ্রুপ 6 মাস ধরে যে টাকা দিচ্ছে না, তাহলে আপনি নিজেই নিজেরকে সেলফ অ্যাসেসমেন্ট করুন। আপনি আপনার কর্মী বা বোর্ডে আলোচনা মাধ্যমে আপনার সঞ্চয় কেন দিচ্ছে না টাকা সঞ্চয়, এই 15টা, তাদের কাছে লোনও তো থাকতে পারে। এই 15টা গ্রুপ গত 6 মাস ধরে কেন ডিপোজিট দিচ্ছে না, তাদের সাথে আলাপ আলোচনা কি হয়েছে, কথাবার্তা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে তো কারণ আপনি জানেন। যদি দেখা যায় যে একদমই সেই গ্রুপগুলো চলবে না,
তাদের যদি লোন থাকে তাহলে লোনটা আদায় করে নিতে হবে যে কোনো ভাবেই হোক। আর যদি লোন না থাকে, গ্রুপ কোনো না কোনো কারণে ভেঙে যেতে পারে, তাদের দরনেত্রীর সাথে সদ্ভাব নেই ইত্যাদি, তাহলে আমরা বলবো যে আপনার তাদেরকে ডেকে তাদের টাকা ফেরত দিতে হয় ভালো। সেটা তো সহজ কাজ, কিন্তু বোর্ড অফ ডিরেক্টর যদি নতুন এসে থাকেন বা পুরনো ডিরেক্টর এসে থাকেন, তাদের প্রতি অনুরোধ, এই 15টা গ্রুপের সাথে আপনারা নিজেরা একবার কথা বলুন। শুধু দলনেত্রী নয়, তাদের গ্রুপের 5-6 জন যে কজন হয় তাদের পাড়াতে একবার যাওয়া, তাদের সাথে কথা বলাটা খুব দরকার। এই 15টা গ্রুপ যে একটা সিদ্ধান্তে তো পৌঁছাতে হবে, হয় গ্রুপগুলো বাদ দিতে হবে, নাহলে গ্রুপগুলোকে রানিং করতে হবে, বা তাদের যে লোনটা বাকি যদি থাকে তাহলে লোনটা পরিশোধ করতে হবে। এটা মাত্র 3 মাস ধরে যে গ্রুপটা টাকা দেয়নি সেটা সবচেয়ে বিপজ্জনক। কারণ এখনই যদি তাদেরকে না দেখা যায়, তাদের কথাবার্তা না শোনা যায়, তাহলে আগামীতে ওরা ওই 6 মাসের দলে হয়তো চলে যেতে পারে। খুব সামান্য কারণে হয়তো ম্যানেজারের প্রতি কোনো ক্ষোভে, বা আমরা ইন্টারেস্ট সাবসিডি কেন পাচ্ছি না এই ধরনের, কিংবা অন্যান্য গ্রুপে ছাগল পাই, মুরগি পাই, অনেক ট্রেনিং পাই, আমরা পাই না, এইসব নানা রকম ক্ষোভ থাকতে পারে। তো এই এসএসজির যে কটা আপনার ডিফল্টার আছে ডিপোজিটে, তাদের জন্য একটা রিপোর্ট আপনি তৈরি করুন। আপনার যে মার্চ মাসের পরে এপ্রিলে যে বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিং এ যেন এই রিপোর্টটি পেশ হয়। ডিরেক্টর গণ যারা থাকবেন তারা বিস্তারিতভাবে যেন লিপিবদ্ধ থাকে খাতায় যে আমাদের এতগুলো গ্রুপ 160টা, তার মধ্যে মার্চ মাসে ডিপোজিট দিয়েছে, সঞ্চয় দিয়েছে 120টি, এবং যে 40টা দেয়নি তার মধ্যে 6 মাসের বেশি এত, এই বিস্তারিত যেন। এবার সে লোনের কথা। লোন সাধারণত বলা হয় যে প্রতি মাসে কিস্তি দিতে উৎসাহিত করা উচিত, কারণ সেটা স্বল্প সঞ্চয়ের মধ্যে স্বল্প স্বল্প করে লোন শোধ করলে ভালো। কিন্তু বাস্তবে সেটা হয় না, কেউ 3 মাস পর দেয়, কেউ 6 মাস পর দেয়, কেউ 1 বছরে শেষে দেয়। যত সময়টা কম করানো যাবে, 1 মাস 2 মাস 3 মাস, তত ভালো। এবারে আপনি এই 26 সালের মার্চের শেষে দেখলেন যে আপনার 160টা যে গ্রুপ, তার মধ্যে আপনি লোন দিয়েছেন হয়তো 110 টাকা। এই মার্চ মাসে তো একটা টার্গেট বলাই থাকে যে মার্চ মাসে যাদের লোন তোমরা সব শোধ করে দিও, তাও সবাই করে উঠতে পারে না। তো যাদের মোটামুটি শোধ করার কথা ছিল, এই 110-এর মধ্যে কতগুলো গোষ্ঠী তাদের কিস্তিটা অন্তত দিয়েছে, বা যে ততটা দেওয়ার কথা সেটা ধরে নিলাম 80। তাহলে এই যে 30 জন টাকা দেয়নি, তারা কি অনেকদিন ধরে দিচ্ছে না? 1 বছর 2 বছর 3 বছরের বেশিও কি আছে? যেভাবে বলেছিলাম ডিপোজিট 6 মাসের বেশি না দিলে তাদের জন্য স্পেশালি দেখতে হবে। এদের ক্ষেত্রেও যদি 6 মাসের বেশি কেউ লোন শোধ করে না থাকে, মানে 2 বছর 3 বছরের বেশি শোধ না করে থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে এরা আপনার এনপিএ চলে যাচ্ছে। আদায় করা খুব কঠিন, কারণ এসএসজি মহিলাদের বিরুদ্ধে আপনি মামলা করতে গেলে মামলা কোথাও নেবে না, মানে আইনি ব্যবস্থা নেওয়া খুবই খুবই কঠিন। নোটিশ ফোটিশ দিতে পারে, কিন্তু এসএসজি তো আইনি ব্যবস্থা দিয়ে হয়নি, এটা তাদের উন্নয়নের জন্য ভালোবাসা দিয়ে, ভালো সম্পর্ক দিয়ে এসএসজি তৈরি হয়েছে। সুতরাং সেই পদ্ধতিতে আপনাদের যেতে হবে। পাশাপাশি প্রতি মাসে শেষে বোর্ড অফ ডিরেক্টরদের প্রতি অনুরোধ এবং ম্যানেজার বাবুকে অনুরোধ, যদি না হয়ে থাকে এই 25-26 সালে, তাহলে 26-27 সালে একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে প্রতি মাসে সাধারণত বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিং এর ব্যাপারেও এটা একটা আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি বোর্ড মিটিং কখন করেন, চেয়ারম্যান বলেন বা ম্যানেজার বাবু এটাই উত্তর দেন, যখন যখন দরকার তখন তখন করি, নোটিশ করি। এবার অনেক সময় দেখা যায় ডিরেক্টর বলে আমি তো নোটিশ পাইনি, ম্যানেজার বাবু বলেন আমি তো বাড়িতে দিয়ে এসেছিলাম, ইত্যাদি। সেই বিষয়ে একটা সাজেশন আপনারা ভেবে দেখবেন যে বোর্ড মিটিং প্রায়শই প্রতি মাসে হয়তো করতে হয়। তা আপনারা যদি একটা নির্দিষ্ট ডেট করে ফেলেন যে মাসের 10 তারিখে কি 15 তারিখে কি 4 তারিখে হয় বোর্ড মিটিং, তাহলে 12-13 তারিখে দিয়ে করলে সবচেয়ে ভালো, কারণ এসএসজির মেয়েরা অনেক সময় 10 তারিখের মধ্যে টাকা জমা দেয়। যাই হোক, তো নির্দিষ্ট দিনে যদি বোর্ড মিটিং হয় তাহলে একটা বলার সুবিধে যে ডিরেক্টরদেরকে চিঠি পাক না পাক তাদেরকে ওই দিন থাকতে হবে, কামাইটা কম হবে। ওই বোর্ড মিটিং এ ম্যানেজার বাবু এসএসজি এই রিপোর্টটা পেশ করবেন। সেই রিপোর্টে কিন্তু একদম সুনির্দিষ্ট কয়েকটা একদম বাঁধা ধরা যদি ছাপিয়ে রাখেন তো খুব ভালো হয়।
মোট এসএসজি সংখ্যা কত, তার মধ্যে গত মাসে কতজন ডিপোজিট দিয়েছে, মোট ঋণ গ্রহণকারী এসএসজি সংখ্যা কত, তার মধ্যে গত মাসে কতজন কিস্তি দিয়েছে, মার্চ মাসেরটাও ধরে নিতে পারেন যে কতজন ওভারডিউ এর মধ্যে কতজন অনেক বেশি ওভারডিউ, এই এসএসজির মোট সঞ্চয় কত, এসএসজির মোট ঋণ কত, এই টোটাল রিপোর্টটা কিন্তু বোর্ডের মিটিং এ আপনারা দেখবেন। এবারে আসছি মানে ডিপোজিটের কথা নিয়ে। আমাদের রাজ্যে কৃষি সমবায় সমিতি, অনেক অন্যান্য ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, মহিলা সমবায়, মানে আরবান ক্রেডিট কোঅপারেটিভ, অনেকেরই ডিপোজিট নিয়ে অনেক রকমের সংশয় দেখা দিচ্ছে হিসাবপত্রে, যে ডিপোজিটের টাকা ঠিকঠাক আছে তো, এই সংশয় দিন দিন বাড়ছে। বিভিন্ন জেলা থেকে খবর আসে, আমরা বিভিন্নভাবে খবর পাই, মিডিয়াতেও খবর হয় যে সমিতি তালাবন্ধ হয়ে গেছে। আমরা শুনলাম মুর্শিদাবাদে একটা বড় সমিতি তালাবন্ধ হয়ে গেছে, নদীয়া জেলায় খুব নাম করা সমিতি তালাবন্ধ হয়ে গেছে, হাওড়া জেলায় খুব নামী সমিতি তালাবন্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। হয়তো 10টার মধ্যে একটা সমিতি তালাবন্ধ হচ্ছে ঠিকঠাক না চলার জন্য, কিন্তু বদনাম হচ্ছে গোটা রাজ্যে, গোটা সমবায় ব্যবস্থা। সুতরাং যে ম্যানেজার বাবু ভাবছেন, যে চেয়ারম্যান ভাবছেন যে আমার সমিতি তো ঠিকঠাক আছে, শুধু এটুকু ভাবলেই হবে না, আপনার পাশেরটা যদি খারাপ হয়ে যায় তার প্রভাব কিন্তু আপনার উপর এসে পড়বে। তো সেই জন্য সিআই সুপারভাইজার সাহেবদের অনুরোধ, আপনাদের ব্যস্ততা প্রচুর, তার ভিতরেও অন্তত ডিপোজিটটা সম্পর্কে খবর নিন, টেলিফোনে খবর নিন। আধ ঘন্টা 1 ঘন্টা লাগে, আপনি এসআইয়ের কাজে হোক বা ইলেকশনের কাজে আপনি কোনো সমিতির পাশ দিয়ে যাচ্ছেন, যদি আধ ঘন্টা টাইম পান একবার একটু ঢুকে পড়ুন, অন্য খবর না, ডিপোজিটটা নিয়ে খবর নিন ঠিকঠাক আছে তো, সেটা আপনাদের নিজের জ্ঞান বুদ্ধি মতে নিজেই করতে পারবেন। তো ওই যে বোর্ড মিটিং, সেইটা একটা উপায় মনিটরিং এর। এটা বলে আমরা দীর্ঘায়িত করবো না, শেষ করব যে মনিটরিংটা কিরকম, বোর্ড অফ ডিরেক্টররা ডিপোজিটটাকে মনিটরিং করবেন, সেই মনিটরিং রিপোর্টটা আবার সিআই এবং সুপারভাইজারের কাছে মান্থলি মিটিং এ পেশ হয়, যে আপনার 1 এপ্রিলে গিয়ে হিসাবটা যে মোট আমানত কত আমাদের সোসাইটি, তাতে বলা হলো যে 11 কোটি টাকা আমাদের ডিপোজিট, 11 কোটি টাকা ডিপোজিট। তারপরে প্রশ্ন আসবে এই ডিপোজিটের মধ্যে ফিক্সড ডিপোজিট কত, সেভিংস ডিপোজিট কত, সেটা হলো না, মানে 7 কোটি আর 4 কোটি এরকম হলো, টাকাটা আছে কোথায়, এটাই মানে সবচেয়ে জরুরি প্রশ্ন। এই 11 কোটি টাকা ঠিকঠাক আছে তো, সাধারণ মানুষের 11 কোটি টাকা আমার কাছে জমা আছে তো, মানুষ চাইলে দিতে পারবো তো, এটা তো বড় প্রশ্ন। অনেক সময় ম্যানেজার বাবু জটিল কম্পিউটারের হিসাব টিসাব পেশ করে দেন চেয়ারম্যানের কাছে, সেক্রেটারির কাছে, চেয়ারম্যান সাহেব বুঝতে পারেন না, অত জটিল ভাই বুঝতে পারেন আমি এত কম্পিউটার বুঝিয়ে দিতে হবে। চেয়ারম্যান সাহেবকে এই প্রশ্নটা করতে হবে যে 11 কোটি টাকার ডিপোজিট কোথায় কোথায় আছে, ম্যানেজারও আমাকে বুঝিয়ে দেন। আমরা সাধারণ মানুষের প্রতিনিধি, সাধারণ মানুষের টাকা, এসএসজির টাকা এখানে আমাদের আমানত আছে, সুরক্ষিত আছে কিরকম, চারিদিকে এরকম নিন্দা মন্দ হাওয়া বদনাম আছে যে সমবায় সমিতিতে টাকা সুরক্ষিত আদৌ থাকছে কি, এটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। তো ম্যানেজার বাবু আপনি ঠিকঠাক করে রিপোর্টটা তৈরি করুন যে আপনার যে 11 কোটি টাকার ডিপোজিট, তার মধ্যে আপনি কিছু টাকা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখেছেন, হিসাবটা দিলে যে অন্য ব্যাংকে ফিক্সড আমানত। আর কি করেছেন এই টাকা থেকে, লোন দিয়েছেন। কিসে লোন দিয়েছেন, এসএসজিতে লোন দিয়েছেন, এসএসজি রিফাইন্যান্স হয়তো নেবেন পরে, কেসিসিতে দিয়েছেন, আপনি হিসাবটা করেন। কেসিসি এসএসজি এগুলো রিফাইন্যান্স নেওয়ার জন্যই বলা হয় বেশি, কারণ আপনার টাকা রোল হবে যত তত। তো এসএসজি কেসিসিতে কত টাকা লোন দিয়েছেন ডিপোজিট থেকে, বোঝা গেল। ডিপোজিট থেকে নন ফার্ম যদি লোন দিয়ে থাকেন সেটা বড় বিপজ্জনক। নন ফার্ম বলতে আবারও বলছি, হয়তো কোনো ব্যবসা, কোনো দোকানে কাউকে গাড়ি কিনতে, অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি কিনতে, মোটরসাইকেল কিনতে, 4 চাকা কিনতে লোন দেওয়া হচ্ছে, কোথাও শোধ হচ্ছে, কোথাও হচ্ছে না, সিকিউরিটি নেওয়া হচ্ছে গাড়িটা, এবার গাড়িটা তুলে নিয়েছে আপনি বিক্রি করতে কতটা সক্ষম হবেন, সেই ক্যাপাসিটি কি আপনার আছে, অনেকেরই নেই। তো
এই সাবধানতাটা সবার জন্য, যে নন ফার্ম লোন দেওয়া ডিপোজিট থেকে যতটা পারেন বন্ধ করে দিন, এটা আমাদের পরামর্শ। নন ফার্ম লোন দেওয়া না দেওয়া একদম উচিত। কেসিসি এবং এসিজিতে দিয়ে যদি থাকে রিফাইন্যান্স নিয়ে নিলে নিয়ে নিন, কারণ আমানতের টাকাটা আপনাকে সুরক্ষিত রাখতে হবে, এটাই বড় কথা। রিপোর্টে এবার আসে যে কিছু টাকা রিপোর্টে দেখানো হয় সারের ব্যবসা থাকলে সারের ব্যবসায় আপনার একটা বড় টাকা হয়তো ঢুকে আছে, 50 লাখ কি 60 লাখ টাকা ঢুকে আছে। ম্যানেজার বাবু অনেক সময় নিজেও বুঝতে পারেন না যে সত্যি 50 লাখ টাকা সার আছে তো আমার গোডাউনে। যিনি গোডাউন কিপার বা যিনি সারের ব্যবসাটা দেখেন, তার কাছেও হিসাব সবসময় স্বচ্ছ থাকে না, রাখতে পারেন না, কারণ কত বস্তা বিক্রি হচ্ছে, কত বস্তা আসছে, খুচরো কত আছে, নষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সারের ব্যবসায় যেন অতিরিক্ত ডিপোজিটের টাকা না আটকে যায় সেটা দেখতে হবে। আর অনেকে যেটা আমরা ভুল করি, ভুল আমাদের মধ্যে ভুল, যে স্থায়ী সম্পদ তৈরি করার জন্য ডিপোজিটটা খরচ করি। কিরকম, যে ব্যাংকে আপনার সমিতির বিল্ডিংটা একটু ভাঙাচোরা অবস্থায় আছে, বিল্ডিংটা ভালো না করলে লোকজন আকৃষ্ট হবে না, ব্যাংকটা নতুন করে সুন্দর করে বিল্ডিং বানালেন, ঝকঝক করে সাইনবোর্ড দিয়ে এসি করে ডিপোজিটের টাকা ভেঙে, কেন তাতে আরো ডিপোজিট আসবে। এটা কিন্তু ভাবার বিষয়, এবং ভাবলে আমরা বলবো যে এটা বিপজ্জনক। ডিপোজিটের টাকা ভেঙে এইরকম ভাবে ঘর বাড়ি তৈরি করা একদমই উচিত না। সাধারণ মানুষের টাকা, বলা যায় না কোনো একটা সময় আপনার পাশের সমিতিতে যদি কোনো গন্ডগোল হয়, আপনার সমিতিতে লাইন লেগে যাবে টাকা ফেরত চাইতে। সবাই কিন্তু আসবে না, 11 কোটি টাকা ফেরত চাইতে আসবে না, কিন্তু অন্তত 3-4 কোটি টাকা ফেরত চাইবার মতো লোক আসবে। এবং যদি আপনি সবাইকে অন্তত 1 কোটি 1.5 কোটি টাকার লোক আসবে, 200 কি 300 লোক, সবাইকে যদি টাকা ফেরত দিতে পারেন প্রথম 2 দিন 3 দিন, দেখবেন আর আসবে না, যে না টাকা আছে। 11 কোটি টাকার 11 কোটি টাকাই আপনার কাছে থাকবে না, কোনোদিনই থাকবে না। তাহলে বড় স্টেট ব্যাংকও উঠে যাবে, কারণ তাদের কাছে টাকা থাকে না, লোনে যায় বন্ধ। কিন্তু যদি সাধারণ মানুষের ডিমান্ড থাকে, তাহলে সেই ডিমান্ড অনুযায়ী টাকা আপনাকে দিতে হবে, টাকাটা সুরক্ষিত রাখতে হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে জমি জায়গা কিনে ফেলে। অনেক জায়গায় দেখা যায় যে সবচেয়ে তো ভালো ব্যবসা হচ্ছে জমি জমা কেনা। জমি কিনে রাখলে 2 বছরের মধ্যে ডবল হয়ে যায়, এই ভেবে অনেকে ডিপোজিট টাকা দিয়ে জমি কেনেন। বলবো না যে তাদের সম্পদ কম, কারণ ওই জমিটার দাম কেউ যদি 10 লাখ টাকা দিয়ে কেনেন, 2 বছরের মধ্যে সেটা হয়তো 20 লাখ হয়ে গেছে। কিন্তু ঠিক দরকারের সময় আপনি জমি বিক্রি করতে পারবেন, নাও পারতে পারেন। কিংবা এই জমি ক্রয় বিক্রয়ের মধ্যে এটা আপনার কাজের মধ্যেও পড়ে না, এর মধ্য দিয়ে অনেক সময় অনেক অনিয়ম, অনেক দুর্নীতি চলে আসতে পারে। সুতরাং ডিপোজিটটার দিকে আপনাকে নজর রাখতে, আপনাকে বলতে আপনার, আমি ব্যাংকের ফিল্ড অফিসার, সিআই সাহেব, বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজার বাবু নিজে, অনেক ম্যানেজার বাবু কম্পিউটারটা ভালো বুঝতে পারেন না, বয়স হয়েছে, একটা নতুন ছেলে কম্পিউটার চালাচ্ছে ডিপোজিটে, সে ভালো ছেলে না, এখানে ভালো ছেলে মন্দ ছেলে কোনো ব্যাপার নেই, প্রত্যেকের কাছ থেকেই আপনাকে হিসাবটা বুঝে নিতে হবে। ম্যানেজার বাবুকে তার কাছে বুঝে নিতে হবে, আপনি দিনের শেষে হোক 2 দিনের শেষে হোক ট্রানজাকশনটা একটু বুঝে নিন, ক্যাশবুক কিরকম, জিএল এর সঙ্গে মিলছে কিনা, কোন রকমের ভাউচার একটা দুটো টেস্ট করুন ঠিকঠাক করে। অনেক সময় দেখেছি আমি হাওড়া জেলায় গিয়ে দেখেছি, ভুল করে হোক বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, যে কেউ 2000 টাকা তুলতে এসছে, তাকে পাসবইতে 2000 টাকা লিখে দেওয়া হয়েছে, কিন্তু লেজারে 20,000 টাকা লেখা হয়েছে, 20,000 টাকা তুলে নিয়েছে। এটাকে খানিকটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, এইটা ম্যানেজার বাবু সবসময় ধরতে পারবেন না। কিন্তু যদি একটা নজরদারি থাকে, আপনি 2 দিন 4 দিন পরে একটা দুটো ভাউচার দেখেন, তাহলে কিন্তু সেই কর্মী জানবে যে না, একটা নজরদারি চলছে। তো যাই হোক, সালতামামি হিসাবে এই বছরের শেষে বা 2026-27 সাল যখন শুরু হবে এই 2 মাসে, তা সেই বছরের শুরুতে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, কি করবেন, সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা থেকে কয়েকটা বিষয় তুলে ধরলাম। যদি মনে হয় যে আমাদের এই আলোচনা, এই কথাগুলি আপনাদের কিছুমাত্র কাজে লেগেছে, তাহলে আপনারা অবশ্যই কিছু মন্তব্য করবেন তলাতে।
আমাদের সাবস্ক্রাইব অনেকে করতে চান না, দেখবেন সাবস্ক্রাইব একটা বোতাম আছে, আপনি সাবস্ক্রাইব করলে কি হবে, এটা আরো অনেক মানুষের কাছে বেশি পৌঁছাবে, যদি মনে হয় এটা পৌঁছানো উচিত। আপনি একটু শেয়ার অপশন আছে, আপনাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে একটু শেয়ার করে দিন। আর পাশাপাশি আপনি লিখে দিন যে কোন বিষয়ে আলোচনা হলে ভালো হয়, আমরা তাহলে সেরকম বিষয়ের এক্সপার্টকে অনুরোধ জানাবো, আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসবো, সেই বিষয়ে আলোচনা আমরা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে করতেই পারি। সবাই ভালো থাকবেন।